নয়নতারা। আজ শুনবেন তৃতীয় পর্ব। রেগেমেগে বেরিয়ে গেল রোমানা। কিছু বলল না নয়নতারা। যেখানে ইচ্ছা সেখানে যাক, বিষিয়ে তুলছে তার জীবনটা। কয়দিন পর আবারও ইনিয়ে বিনিয়ে উঠে আসবে। বাসায়ও মা বোন কিংবা বাই বাবির সাথে সম্পর্ক ভালো না। কোনো কারণ ছাড়াই স্বামীকে ডিভোর্স দিয়েছে। এখন তারা কেউ সহ্যও করতে পারে না। চাকরি বাকরিও কিছু করে না। কয়দিন এখানে তো কয়দিন সেখানে, এক একবার এক এক ডালে ঘুরে বেড়ায়। এখন কোন নজর পড়ছে তার স্বামী সংসারের উপর। অপুকেও বেরোতে দেখা গেল। কিছুই বলল না নয়নতারা। কি আর বলবে, কি বলার বাকি আছে? যেই মানুষটা এখন আর তার নেই, তাকে আটকে কী লাভ? কি হবে? সে তো মধু আহরণে ছুটবেই যেভাবেই হোক। কুকুরকে যতই দামি বাড়ি গাড়িতে রাখুক না কেন, কিংবা যতই দামি প্লেটে খাবার দেওয়া হোক না কেন, সে সুযোগ পেলে মল কিংবা ডাস্টবিনের মধ্যে মুখ দিবেই। হুমায়ুন আহমেদ যে বলতেন, পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়, কখন কিসে মুখ দেয় বলা যায় না। আসলেই চরম সত্যি বলেছেন। পুরুষ মানুষগুলো ঠিক এমন। তবে সব পুরুষ এক নয়। 99%-এর মধ্যে 1% ভালো। সে যাই হোক, এখন সে তার ভবিষ্যৎ তো দেখতেই পাচ্ছে। বরং মানুষটার কথা মনে পড়লেও তার চরম ঘৃণা হচ্ছে। স্ত্রীকে রেখে সে আরেক নারীর কাছে গিয়েছিল সুখ খুঁজতে, অর্থাৎ তাকে রেখে আরেক নারীর কাছে গিয়েছিল। যতবার এই কথাটা মনে পড়ছে ততবারই কষ্ট হচ্ছে। আর এটা মনে উঠলেই তো সংসার করার ইচ্ছাও শেষ হয়ে যাচ্ছে। তীব্র ঘৃণা হচ্ছে। নয়নতারার এখন পৃথিবীর বুকে নিজেকেই নিজের কাছে বড্ড বোঝা বলে মনে হচ্ছে। তার যাওয়ার জায়গা নেই, আপনজন নেই, ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই। আজ তীব্র অভিমানে হোক কিংবা ঘৃণায়, এই সংসার ছেড়ে গেলে ছেলে মেয়েগুলোকে নিয়ে কোথায় দাঁড়াবে? কিভাবে তাদেরকে ভালো একটা পরিবেশে বড় করবে? আদৌ কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে, নাকি নিজেকে শক্ত করে গড়ে তুলতে পারবে? প্রাণপ্রিয় মানুষটার থেকে প্রতারিত হওয়ার তীব্র যন্ত্রণা নিয়ে মুখ বুজে এখনও সংসার করে যাচ্ছে। বাহির থেকে সবাই দেখছে তারা কত চমৎকার একটি পরিবার, কি সুন্দর তাদের ভালোবাসার পূর্ণতা। ভালোবাসা কতটা অম্লান হলে দুজন এক যুগ ধরে একই ছাদের নিচে কাটিয়ে দেয়। কিন্তু তারা তো জানে না তার ক্ষতবিক্ষত হৃদয়ে কতটা উথাল পাতাল জ্বর বয়ে বেড়াচ্ছে। প্রতিটা মুহূর্ত কিভাবে তার নরক যন্ত্রণায় কাটাতে হচ্ছে। হয়তো তাকে এই বাড়ি বোঝা বহন করে কাটিয়ে দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত। আসলে কি একটা মানুষকে কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না? এটা সম্ভব না। মানুষ বদলায় প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে। মানুষের ভালোবাসাও বদলায়, চরিত্রের অবক্ষয় হলে বদলায়। আজ অপুর মতো যারা ভালো ভদ্রের মুখোশ পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, কাল যে তারা ঠকাবে না এর নিশ্চয়তা নেই। কিছু সময় তারাই চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আর কিছু মানুষ বিশ্বাস নষ্ট করে না, বরং নিঃশ্বাস নিয়ে যায়। অশ্রু মুছে ওয়াশরুমে ঢুকলো। এখন সে চেঁচিয়ে কি আর করবে? চেঁচালে কি অপু নামক লোকটা পবিত্র হয়ে যাবে, দুয়া তুলসী পাতা হয়ে যাবে? যদি যেত তাহলে না হয় সে শত সহস্রবার চেঁচাতো, আটকাতো, ঝগড়াঝাটি করত। কিছু কিছু পাপের বিচার এই দুনিয়াতেই আল্লাহ করেন। পাপ কাউকেই ছাড়ে না, সেই অপেক্ষায় রইল। নিশ্চয়ই সৃষ্টিকর্তা এর বিচার করবেন, হয়তো দেরিতে, নয়তো একটু কাল বিলম্ব হবে, এই আর কি। হঠাৎ পুরা গন্ধ পেল, ঠিক তার কপাল পুরা গন্ধের মতোই। কার কপাল পুড়ছে দেখ। ফুপির দিকে তাকালো টুম্পা। গন্ধ পেয়ে কিচেনে ছুটে গেল। দেখলো চায়ের পাতিলটা পুরে গন্ধ বেরোচ্ছে। চুলা থেকে নামিয়ে ভিজিয়ে রাখলো। এমনটা কেন করলো রোমানা? চায়ের পাতিলটা চুলার উপর রেখে যাওয়ার মানে কি? এই বাসায় কি আর আসবে না? বেইমান একটা। যেই পাতে খায় সেই পাতেই ছিদ্র করে। ফুটে একটু চা পড়ার জন্য তার গায়ে হাত তুলেছে, আর এখন পুরো পাতিলটাই পুড়িয়ে ফেলেছে। রাগ হলেও নীরব রইল টুম্পা। ভাত বসিয়ে একা হাতে রান্না সেরে নিল সে, যা পারল তা। গোসল সেরে শুয়ে রইল নয়নতারা। দুপুর হতে গোসল সেরে নামাজ আদায় করে নিল টুম্পা। অপু আর এলো না। প্রায় 3:30 বাজে। ফুপি ভাত খাবে না? এখানে আনবো নাকি টেবিলে খাবে? টেবিলে চল। ডাইনিংয়ে এসে চেয়ারে বসলো নয়নতারা। টুম্পাকে নিয়ে ভাত খেতে বসলো। বাসায় ফিরল অপু। লক্ষ্য করলো গম্ভীর হয়ে ভাত খাচ্ছে নয়নতারা। তার দিকে তাকালো না, কিংবা কিছু জিজ্ঞাসাও করলো না। চমকায় অপু। কিছু না বলে ওয়াশরুমে ঢুকলো। ভাত খেয়ে শুয়ে রইল নয়নতারা। গোসল সেরে বেরোলো অপু। কিছু জিজ্ঞাসা করলো না তাকে নয়নতারা। তদ্রূপ সেও ব্যালকনিতে টাওয়াল মেলে দিয়ে ভাত খেতে বসলো। টুম্পা করে চেঁচিয়ে ডাকতেই বরকালো,
জি, বাদ বেড়ে নিল অপু। নয়নের কি হয়েছে রে? কিছু হয়নি। কি বলেছিস? কিছু বলিনি। দাঁতে দাঁত চাপলো। ভীত সম্রস্ত হয়ে রুমের দিকে চলে গেল টুম্পা। রাতে ঘুমিয়ে পড়ল সবাই। প্রায় রাত 2টোর দিকে উঠে ওয়াশরুমে গেল নয়নতারা। ভীষণ পেট ব্যথা করছে তার। বিছানায় শুয়ে পড়তেই হঠাৎ অপুর ফোনের স্ক্রিন জ্বলে উঠল। অসতর্কতাবশত চোখ পড়তেই দেখল আনরিড মেসেজ। এত রাতে কে দিতে পারে মেসেজ, ভাবল নয়নতারা। রোমানা না তো? কেন জানি সন্দিহান হলো, যদিও সন্দেহ করেও আর কোনো লাভ নেই, সব তো সে জানেই। তবু ফোন হাতে নিল। অপুর ফিঙ্গার দিতেই লক খুলে গেল। মেসেজটির উপর টাচ করতে সোজাসুজি চলে গেল মেইন আইডিতে। দেখল প্রিয়া নামের এক মেয়ে। চমকায় নয়নতারা। প্রিয়াকে? আতঙ্কিত হলো। বুকের ভিতর ডিপ ডিপ করতে লাগলো। মেসেজগুলো পড়তেই থমকে গেল। খুবই সেন্সর্ড কথাবার্তা ছিল। যত রকম সেক্সুয়াল কথাবার্তা সম্ভব সবই ছিল। নয়নতারার মনে হলো এর উপরে আর কোনো সেক্সুয়াল কথাবার্তা থাকতে পারে না, অর্থাৎ মাত্রাতিরিক্ত এবং চরম পর্যায়ের কথাবার্তা। দুজনের নেকেড পিকচার পাওয়া গেল। লজ্জায় চোখ জ্বলে গেল নয়নতারার। একটা মেয়ে ঠিক কতটা সস্তা কিংবা ব্যক্তিত্বহীন হলে এইরকম পিকচার কাউকে সেন্ড করতে পারে, হোক সে স্বামী কিংবা বয়ফ্রেন্ড। সৃষ্টিকর্তার দেওয়া ইজ্জতের দাম কি সত্যিই তার নেই? এত একটা স্লাট প্রস্টিটিউট, ছি! যতই উপর থেকে নিচের দিকে যাচ্ছে ততই কাঁপতে লাগলো নয়নতারা। প্রায় 2 ঘন্টার অধিক সবগুলো মেসেজ পড়ল। মেসেজগুলো পড়ে যতটুকু বুঝতে পারলো তা হলো প্রিয়া অপুর এক্স গার্লফ্রেন্ড। মেয়েটির বিয়ে হয়েছে এবং 2টি সন্তানও আছে। অথচ তাদের যখন প্রেম হয়েছিল তখন অপু কসম করে বলেছিল তার কোনো প্রেম ভালোবাসা কিংবা গার্লফ্রেন্ড ছিল না। সে একদম পিওর। শুধু তাই নয়, মেয়েটির সঙ্গে এখনও রিলেশন কন্টিনিউ রেখেছে এবং প্রায় তারা ইচ্ছা অনুযায়ী যখন তখন কিংবা যেখানে সেখানে ইন্টিমেটও হচ্ছে, অর্থাৎ মেয়েটির বাসায় যাতায়াত করছে। যতটুকু বুঝতে পারলো মেয়েটির স্বামী প্রবাসী। এছাড়াও কক্সবাজারের হোটেলে থাকাকালীন তাদের দুজনের নুড পিকচার এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পাওয়া গেল। আর পড়তে পারল না নয়নতারা। আজ অপু তার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছিল এবং ইন্টিমেট হয়েছিল, সেটাও মেসেজ থেকে জানা গেল। শুধু তাই নয়, সেই ভিডিও পাওয়া গেল। শ্বাস আটকে রইল নয়নতারার। কি করতে ইচ্ছে করছে এই বেঈমান প্রতারক লোকটাকে? লোকটা কেন তার জীবনটা বিষিয়ে তুলল? প্রিয়ার ইনবক্স থেকে বেরোতেই দেখল তার নিচে সুমনা বাবির আইডি, এর নিচে রোমানার আইডি। কম্পিত হাতে সুমনা বাবির আইডিতে টাচ করতেই হঠাৎ নড়েচড়ে উঠে এপাশ ফিরতেই ফোন রেখে নীরবে শুয়ে পড়ল নয়নতারা। কিছু ভাবতে পারছে না আর। কেমন পাগল পাগল লাগছে। বালিশের মধ্যে মুখ গুজে নিঃশব্দে চিৎকার করে কাঁদতে লাগলো নয়নতারা। কি মেসেজ ছিল সুমনা ভাবির সঙ্গে? আর রোমানার কথা না হয় বাদ, রোমানার সঙ্গে রিলেশনে যাওয়ার জন্য না হয় সে দায়ী, কারণ সে দয়া দেখিয়ে আশ্রয় দিয়েছে বলেই রোমানা এমনটা করার দুঃসাহস পেয়েছে। কিন্তু প্রিয়া নামক মেয়েটির সঙ্গেও আজ অপু ইন্টিমেট হয়েছে। একজন পুরুষের ঠিক কয়টা নারী লাগে? দিনে কয়জন নারীর সঙ্গ লাগে? তারা ঠিক কয় নারীতে আসক্ত? একই বিছানায় শুয়েও তারা কেন একজন আরেকজনের নয়? অন্তরে অন্তরে থেকেও কেন এত যুজন দূরত্ব তাদের মধ্যে? পায় না কোনো প্রতিউত্তর। আর কিছু ভাবতে পারছে না নয়নতারা। মাথা ঘুলিয়ে আসছে, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। একটি নোটিশ, এই গল্পটি কাল্পনিক নয়, একজন আপুর জীবনী। আপু নিজেই ইনবক্সে জানিয়েছেন ওনার জীবনের এই করুণ কাহিনী। তারপর লেখিকা সেটা লিখেছেন, আর আমি আমার মনের মাধুরী মিশিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি গল্পে গল্পে। আপুর 4-6 বছর বয়সী নাকি 2টি ছেলে রয়েছে, যেটা প্রথমে জানায়নি। আপু হাই স্কুল নয়, প্রাইমারি স্কুলে জব করেন। টুম্পা নামের মেয়েটি স্কুলে নয়, মাদ্রাসায় পড়াশোনা করে। আর ওনারা শহরেই ভাড়া থাকেন, আমি ভেবেছিলাম গ্রামে। আর এটা আমি পরে জানতে পারলাম, তাই গল্পটাও এলোমেলো হয়ে গেল। সে যাই হোক, আপু এবং পাঠকদের ইচ্ছে বাস্তবে যা হয়েছে ওনার এবং টুম্পার সাথে আমি যেন তাই তুলে ধরি। আমাকে কেউ দোষারোপ করবেন না, এখানে আমার হাত নেই। বেশ গুছানোই তাদের সংসার, 2টি ছেলের সন্তান এবং টুম্পা। অপুকে সে অবাধ স্বাধীনতা দিয়েছে, কখনোই তার ব্যক্তিগত জীবন নিয়ে ইন্টারফেয়ার করেনি কিংবা কোনো কথা বলেনি। একজন ভালো ফ্যামিলির মেয়ে সে, এবং দেশের প্রথম সারির একটা মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করার পর কেরিয়ারকে সামনে আর আগাতে পারেনি। বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যেতে হয়েছে। তার স্বপ্নগুলোকে সংসারের মাঝে কবর দিয়ে একজন আদর্শ স্ত্রী হিসেবে নিজেকে সবার কাছে প্রমাণ করেছে। প্রথম একটা জব করেছিল অপু, তাতে মোটামুটি সংসার চলত, তবে টানাপোড়ান হয়ে যেত। এরপর নয়নতারা টিচিং প্রফেশনে ঢুকে যায়। তার আর ডাক্তারি করা হয় না।
অপু চায়নি নয়নতারা যেন ডাক্তারি করে। কেন চায়নি আজ বুঝতে পারল। মোটামুটি এভাবেই চলতে লাগলো। হঠাৎ করে জব ছেড়ে দেয় অপু। বিয়ের 12টা বছর চলছে, অথচ আজ অবধি খুশি হয়ে নিজ থেকে কখনো তাকে কিছু দেয়নি অপু। বরং বিবাহবার্ষিকী এলে প্রতিবার মন খারাপ করে থাকে। এর রহস্য আজ জানতে পারল। প্রিয়ার মেসেজগুলো দেখার পর থেকে মনে হচ্ছে হয়তো তার ছায়া এখনো মনে রয়ে গেছে, যা থেকে অপু আজও বেরোতে পারেনি, আর কখনো তাকে ভালোবাসতেও পারেনি। ভালোবাসার নামে যা ছিল সব ছিল স্বার্থ আর লোক দেখানো। তাহলে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিল কেন? দক্ষতার সহিত সমান তালে দুদিকে রিলেশন কন্টিনিউ রেখেছিল। তার ছেলে দুটোকেও তেমন একটা মন থেকে আদর করতে দেখা যায়নি। তবে হ্যাঁ, বেবিগুলো নেওয়ার কোনো ইচ্ছে ছিল না অপুর। বিয়ের 4 বছর পর অনেক বলার পরে দোনামোনা করে তা নিয়েছে। এইসব জানার পর ঠিক কিভাবে ট্রিট করা উচিত অপুর সঙ্গে বুঝতে পারছে না নয়নতারা। ভীষণ হেল্পলেস লাগছে। পরিবারের কারোর সাথেও শেয়ার করতে পারবে না, কারণ এটা তাদের পছন্দের বিয়ে। বললেও কোনো লাভ হবে না, উল্টো সে সবার সামনে ছোট হয়ে যাবে। কার কাছে বলবে? তার তো বাবা মা নেই, ইন্তেকাল করেছেন কিছু বছর হলো। আর ভাইদের কাছে বললে এটা তার জন্য অসম্মান, এবং তারা তেমন একটা গুরুত্বও দিবে না। উল্টো বলবে মানিয়ে নে। নোনা জলে ভিজে গেল শিমুল তুলার বালিশ। নারীদের সব কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। কি দরকার সব কিছু জেনে বুঝে একটা মানুষের ভালো থাকা নষ্ট করার? থাক না মানুষটা এসব করে সুখে। তবে সে আর মানুষটার সঙ্গে একসাথে থাকবে না, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। যা হবার হবে। বাচ্চাদের নিয়ে সে একাই বাঁচবে, মানুষের মতো মানুষ করবে। দিক দিশা হারিয়ে ফেলল নয়নতারা। আর ঘুমোতে পারল না। ড্রয়িং রুমে এসে সোফার উপর শুয়ে পড়ল। 2 দিন পরের কথা। নয়নতারা সবটা সময় নীরব থাকছে এবং ডিস্টেন্স বজায় রাখছে। এতে অপুর কিছু এলো গেল না, সবটাই বুঝতে পারল নয়নতারা। অসুস্থতার কারণে সপ্তাহখানেকের অধিক স্কুলে অনুপস্থিত নয়নতারা। তাই বিধ্বস্ত মন নিয়ে রেডি হয়ে স্কুলে চলে গেল। টুম্পা তার বাচ্চাদের খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে গিয়েছে। সেখান থেকে মাদ্রাসায় যাবে। 3টি ক্লাস নেওয়ার পর আচমকা মাথা ঘুরে পড়ে গেল নয়নতারা। কয়েকজন স্যার ম্যাম এসে তাকে ধরল। মাত্রাতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে নয়নতারা। তার অবস্থা বেগতিক দেখে রেস্টের জন্য ছুটি দিলেন হেড স্যার। একজন স্যার একটি রিক্সা ঠিক করে দিলেন। রিক্সায় চড়ে বাসায় ফিরল নয়নতারা। দুর্বল পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে হাঁফাতে লাগলো। তার সারা শরীর ভেঙে চুরে মুষড়ে পড়ছে। চোখে মুখে ঝাপসা দেখছে। নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভিতরে কেমন শুকনো ব্যথা টের পাচ্ছে। দুক দুক পুক পুক করছে। অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে আবারও মাথা ঘুরে পড়ে যাবে। বমি এলো হঠাৎ। মুখ চেপে ঝাপসা চোখে আস্তে করে চাবি দিয়ে লক খুলে নিজের রুমের দিকে পা বাড়াতেই হঠাৎ কেমন বিশ্রী আওয়াজ শুনতে পেল। চমকায় নয়নতারা। যতই এগুচ্ছে ততই আওয়াজটি তীব্র হচ্ছে এবং থরথর করে কাঁপতে লাগলো। শ্বাস আটকে এলো তার। নিজের রুমের দরজা বেরানো দেখে দ্রুত ধাক্কা দিতেই যা দেখলো তার জন্য প্রস্তুত ছিল না। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। অপ্রস্তুত বোধ করলো অপু এবং সুমনা। এমন একটা অবস্থায় নয়নতারা তাদের দেখতে পাবে কখনো কল্পনাও করেনি ওরা দুজন। শরীরে কাপড় জড়িয়ে দ্রুত বেরিয়ে গেল সুমনা। আমতা আমতা করতে লাগলো অপু। এখন কি বলবে? নয়নতারা আর ধারালো না। ড্রয়িং রুমে এসে হড়বড় করে বেসিনে বমি করতে লাগলো। কুলি করে এসে সোফার উপর শুয়ে হাঁফাতে লাগলো। দ্রুত ট্রাউজার পরে নয়নতারার কাছে এলো অপু। হাত দুটো চেপে ধরতেই কষিয়ে একটা থাপ্পড় মারল। হতভম্ব হলো অপু, তবে গুরুত্ব দিল না। আবারও হাত চেপে ধরে বলল, নয়ন, আমার কোনো দোষ নেই, সব সুমনা ভাবি করেছে। নিবু নিবু চোখে তাকায় নয়নতারা। বিশ্বাস করো নয়ন, আমি খারাপ কিছু করিনি। সামনে থেকে যাও বলছি। সত্যি বলছি, আমার কোনো দোষ নেই, সব সুমনা ভাবির দোষ। সে আমাকে কিছু একটা খাইয়েছে, তাই আমি নিজের মধ্যে ছিলাম না। তুমি খেয়েছো কেন? আমাকে বারবার জোর করেছিল। আমার অনুপস্থিতিতে আমার বাসায় আসার সাহস কিভাবে পেল? আমি বাসায় ছিলাম। কলিং বেল বাজতেই ভাবলাম কেউ এসেছে। ডোর খুলতে দেখলাম সুমনা ভাবি। আর কত অভিনয় করবে? চমকায় অপু। কি বলছো এসব? চোখের সামনে থেকে যাও। তোমার মুখও দেখতে চাই না, ভণ্ড প্রতারক। আর কত নিচে নামবে তুমি? এসব কি বলছো তুমি? যা সত্য তাই বলছি। পায়ে পড়ল নয়নতারার। বনিতা না করে পা ছাড়ো, রেস্ট নিতে দাও প্লিজ, আমি খুব ক্লান্ত, চেঁচিয়ে বলল নয়নতারা। হতভম্ব চোখে তাকিয়ে রইল অপু। নয়নতারা কখনো এমন করে কথা বলে না। সে কি সব কিছু জেনে ফেলেছে? চিন্তিত হয়ে রুমের দিকে পা বাড়ালো। চোখে মুখে ঝাপসা দেখতে লাগলো নয়নতারা। শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। ওয়াশরুমে ঢোকার শব্দ হতেই উঠে বসলো নয়নতারা। নিবু নিবু চোখে রুমের দিকে পা বাড়ালো। শাড়িটা খুলে চেঞ্জ করে নিল। হঠাৎ চোখে পড়লো একটি প্যাকেটের উপর।
সুমনা বাবা নাকি জোর করছে। তাহলে এই ছোট্ট প্যাকেটটা কোথা থেকে এলো? আর কত মিথ্যা বলবে লোকটা, আর কত অভিনয় করবে? নয়নতারা ঠিক করলো আজই সে টুম্পা সহ বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি চলে যাবে, তারপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। এভাবে আর হয় না। তার খেয়ে পড়ে তার সাথে বেমানে খাবে তার, আর মহিষ তাড়াবে বনের, তা তো হবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। না, সে আর নিতে পারছে না, এইসব থামা উচিত। সে চলে যাবে লোকটাকে মুক্তি দিয়ে। এরপর যার সাথে ইচ্ছে তার সাথে থাকুক। দীর্ঘশ্বাস ফেলল। টুম্পার দিকে নজর পড়েছে, মানে মেয়েটার সঙ্গে খারাপ কিছু হওয়ার আগেই এখান থেকে চলে যেতে হবে। হঠাৎ চোখ পড়ল বালিশের পাশে অপুর ফোনের দিকে। সুমনা ভাবি কল দিয়েছে, রিং হচ্ছে বারবার। পিক করতে বলল, নয়ন তোকে কিছু বলেছে অপু? নীরব রইল নয়নতারা। নয়ন কি বলেছে বল? কিছুই বলল না নয়নতারা। এই তুই কি সব স্বীকার করে ফেলেছিস? নীরব রইল নয়নতারা। খুবই অস্থির দেখা গেল সুমনা ভাবিকে। কিছু একটা বুঝে উঠে খট করে সংযোগ বিচ্ছিন্ন করল সুমনা। তার মানে এই অবস্থা, আর অপু তাকে কি বলবে? এইসব সব নাকি সুমনা ভাবির দোষ। সুমনা ভাবি নাকি তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে দিয়েছে। লোকটা ভাবলো কি করে এসব বললেই সে বিশ্বাস করবে আর তাকে গ্রহণ করবে? ফোনটা রাখতে গিয়ে হঠাৎ মনে পড়লো রাতের কথা। সুমনা ভাবির সঙ্গে কিসের আলাপ হয়েছিল সেটা জানা জরুরি। তবে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসবে অপু, তাই সব কিছু হয়তো দেখতে পারবে না। সকালবেলা অপুর পাসওয়ার্ড দেখেছিল। ফিঙ্গারে কাজ না করায় পাসওয়ার্ড দিয়ে লক খুলতে দেখেছিল। ভেবেছিল সে ঘুমে, তাই দ্রুত পাসওয়ার্ড চেঞ্জ অপশনে গিয়ে ফরগেট করে নিউ পাসওয়ার্ড দিয়ে কোড নম্বরে যে মেসেজগুলো এলো সেগুলো ডিলিট করে দ্রুত নিজের ফোনে লগ ইন করলো। খট করে ওয়াশরুমের ডোর খোলার শব্দ হতেই চট করে মোবাইল আগের জায়গায় রেখে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল টুম্পার রুমে। গিয়ে শুয়ে পড়ল নয়নতারা। তার বিছানায় শোয়ার ইচ্ছা শেষ। তার বিছানায় আরেক নারী শুয়েছিল তার স্বামীর সঙ্গে। ভাবতেই বুক ফেটে ছারখার হয়ে যাচ্ছে। কিভাবে পারলো মানুষটা এমন করতে? সোজা ইনবক্স লগ ইন করে সুমনা বাবির আইডিতে গেল। একের পর এক মেসেজগুলো পড়তে লাগলো। যতই পড়ছিল ততই তার শরীর কাঁপতে লাগলো, আর মস্তিষ্ক এবং রক্ত উষ্ণ হয়ে উঠছিল। মেসেজগুলো পড়ে যা জানতে পারলো তার জন্য প্রস্তুত ছিল না নয়নতারা। তাদের বিয়ের অনেক আগে থেকে সুমনা বাবির সঙ্গে গভীর সম্পর্ক অপুর, অর্থাৎ ফিজিক্যাল রিলেশন। মাথায় আকাশ ভেঙে পড়ল নয়নতারার। কত কিছু গিফট দিয়েছে সুমনা বাবিকে, সব কিছুর পিক আবার আছেও সেখানে। সুমনা বাবি অপুকে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে নিজের কাছে নিয়ে ইন্টিমেন্ট হয়। অপুর মাধ্যমে সুমনা বাবি নিজের গোপন বস্ত্র সহ মেয়েলি অনেক কিছুই কেনাকাটা করায়। না, আর পড়তে পারল না। সুমনা ভাবির সঙ্গে উলঙ্গ অবস্থায় নানান কৌশলতা অবলম্বন করে তোলা অসংখ্য পিকচার পাওয়া গেল এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। আজ সুমনা বাবিকে ফ্ল্যাটে সেই ডেকে এনেছে। শুধু আজ নয়, কথিত মেসেজে অনুসারে তার ফ্ল্যাটে প্রতিদিন যাতায়াত করেছিল সুমনা ভাবির। অথচ আজ জানতে পারল নয়নতারা। সে স্কুলে চলে যাওয়ার পরে সুমনা বাবিকে আসার জন্য ট্যাক্স দেয় অপু। কবে, কখন, কোন দিন, কোন সময় সব উল্লেখ রয়েছে মেসেজে। আর সহ্য করতে পারল না। আইডি থেকে বেরিয়ে দ্রুত রুমানার আইডিতে গেল। সেখানেও সেম একই রকম। শ্বাস আটকে রইল নয়নতারা। রুমানার সঙ্গে করা মেসেজগুলো একের পর এক পড়তে লাগলো। সবগুলো মেসেজ থেকে জানতে পারলো আবাসিক হোটেল থেকে দুজনকে একসঙ্গে বেরোতে দেখে রুমানার স্বামী ফ্রেন্ড ওদের দেখে ফেলল এবং সন্দেহ করল। এরপর পিকচার তুলে ভদ্রলোককে জানায়। সব শুনে ভদ্রলোক নীরবে একদিন ওদের এই অবস্থায় হাতে নাতে ধরল এবং লোক জানাজানি হওয়ার বয়ে রুমানার স্বামী পা ধরে মাপ চায় দুজন। তারপর ভদ্রলোক নীরবে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স 2 বছর আগে হলেও তাদের সম্পর্ক প্রায় 4 বছর ধরে চলছে। অথচ তার বাসায় যাতায়াত ছিল মাত্র 2 বছর। তার মানে এতদিন তারা লুকিয়ে লুকিয়ে রিলেশন চালিয়ে গিয়েছে। তাকে আর এই ভদ্রলোককে দিনের পর দিন ওরা দুজন নির্মমভাবে ঠকিয়েছে। আর সহ্য করতে পারল না নয়নতারা। আরও জানতে পারলো তাকে বন্দা বানানোর জন্য কিংবা মেরে ফেলার জন্য তার অগোচরে ওষুধ খাওয়ায় ওরা দুজন। আর যেটা খাওয়ার পর তার অবস্থা প্রায় মরণাপন্ন হয়ে যায় এবং মিসক্যারেজ করে। সেই সাথে তার হেভি ব্লিডিং এবং বমি হয়। সেদিন ডাক্তার থেকে জানতে পারলো তার ক্রিয়েটিনিটি লেভেল 4.7, প্রেশার 30-40 ছিল। প্রায় মৃত অবস্থায় 7 দিন হসপিটালে ভর্তি ছিল সে। এবার হসপিটালে ভর্তি না হলে সত্যিই সে মারা যেত। এই ব্যাপারটি জানতেই শ্বাস আটকে এলো নয়নতারার। রুমানার আইডি থেকে বেরিয়ে দেখলো এর নিচে অসংখ্য মেয়েদের আইডি। বেশ কয়েকটা আইডি চেক করে দেখতে পেল অপু নিজ থেকে মেয়েদের হাই হ্যালো মেসেজ দিয়েছে, আবার গোপন অঙ্গের বিশেষ পিকচার দিয়েছে। এছাড়াও সেক্স ভিডিও পাঠিয়েছে। কেউ ব্লগ দিয়েছে, তা কেউ আনসিন করেছে। কেউ গালাগালি করে ব্লগ দিয়েছে, আবার কেউ গালাগালি করার পর অপু খারাপ ভাষায় গালি দিয়েছে। আবার দেখতে পেল কিছু মেয়ের সাথে ফ্লার্ট করেছে, তদ্রূপ তারা ফ্লার্ট ব্যাক করেছে। আবার কিছু মেয়ের সাথে সেক্সুয়াল চ্যাটও পাওয়া গেল এবং ভিডিও। ছি,
একটা পুরুষ ঠিক কতটা সস্তা হলে সে অন্য মেয়েদের সাথে হাই হ্যালোর মেসেজ পাঠায়? এদের কি সত্যিই কোনো আত্মসম্মান বোধ কিংবা ব্যক্তিত্ব নেই? আরও কয়েকটা আইডি ঘাটতেই দেখলো একটা মেসেঞ্জার গ্রুপ। অপুর ফ্রেন্ডরাও আছে সেখানে। মেসেজগুলোতে তড়িৎ চোখ বুলিয়ে যা দেখতে পেল তা হলো সেখানে অসংখ্য সেক্স ভিডিও এবং তাদের বিশেষ অঙ্গের পিকচার সহ মেয়েদেরও অশ্লীল পিকচার পাওয়া গেল। শুধু তাই নয়, তারা তাদের ওয়াইফদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের বর্ণনা দিল বিকৃত ভাষায়। তদ্রূপ অপু তার আর নিজেরটাও দিল এবং নয়নতারার প্রাইভেট পার্টগুলো বর্ণনা খুবই বিকৃত ভাষায় দিল। গা গুলিয়ে এলো নয়নতারার। ছি, কিভাবে পারলো অপু তাদের বিশেষ মুহূর্তের এত বিশ্রী আর তার শারীরিক কাঠামোর বর্ণনা নিতে পারল না নয়নতারা। এত পুরাই জঘন্য আর বিকৃত মস্তিষ্কের লোক। যতই উপরের দিকে যাচ্ছিল সেই সব গাড়তেই টের পেল কলেজে পড়াশোনাকালীন ফ্রেন্ডদের সঙ্গে প্রতিনিয়ত নিষিদ্ধ পল্লীতে আসা যাওয়া ছিল তার। বিনা মেঘে বজ্রপাত হলো নয়নতারার মাথায়। শ্বাস আটকে রইল। একটা মানুষ দিনের পর দিন তাকে এইভাবে এত বিশ্রী জঘন্যভাবে ঠকালো, কিভাবে পারলো? আর এই মানুষটাকে সে দীর্ঘদিন কতগুলো বছর ইনকাম করে খাইয়েছে। কার জন্য করলো সে এত কষ্ট? ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে নয়নতারার। সবশেষে এটাই বুঝতে পারলো অপু কিভাবে বিকৃত মস্তিষ্কের একজন মানুষে রূপান্তরিত হয়েছে। আর নিতে পারলো না নয়নতারা। দুনিয়ার নিকৃষ্ট এবং বিকৃত মস্তিষ্কের একজন মানুষ বলে মনে হচ্ছে অপুকে। বালিশে মুখ গুজে নিঃশব্দে চিৎকার করে কাঁদতে লাগলো। নয়নতারাকে রুমে না পেয়ে খুঁজতে লাগলো অপু। কিভাবে কনভিন্স করবে ভেবে পাচ্ছে না। নয়নতারা ডিভোর্সের সিদ্ধান্ত নিলে তার সব শেষ। চলবে ফিরবে কিভাবে? টুম্পার রুমে উকি দিতেই দেখলো নয়নতারা কাঁদছে। পিঠের উপর হাত রাখতেই ছুঁড়ে ফেললো নয়নতারা। নয়ন, কোমল কণ্ঠস্বর অপুর। নয়ন, আমাকে ভুল বোঝো না প্লিজ। আসলে আমি সত্যি কিছু করিনি। সব সুমনা ভাবির দোষ। তুমি তো জানো আমি কেমন। শোয়া থেকে উঠে বসলো নয়নতারা। অতিভক্তি চুরের লক্ষণ। থমকায় অপু। নিজেকে কি ভাবো? বিশ্বাস করো আমি কিছু করিনি। কষিয়ে একটা থাপ্পড় মারল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল অপু। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোচ্ছে। আমি তোমার প্রয়োজন নয়, বরং অপশন। করুণ চোখে তাকায় অপু। নয়নতারা শিওর এটা জাস্ট অভিনয়। আর এই অভিনয়গুলোকে সে ভালোবাসা ভেবে কোনো সন্দেহ করেনি। অবাধ স্বাধীনতা দিয়ে রেখেছিল। তার প্রতিদান এইভাবে দিল মানুষটা। তুমি আমাকে বিশ্বাস করো না? ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করলো। আমাকে ঠকানোর আগে একটাবার ভাবতে আল্লাহর পরে আমার অভিভাবক তুমি ছাড়া আর কেউ ছিল না। না আমার বাবা মা, না অন্য কেউ। কিভাবে পারলে আমার সাথে এত বড় প্রতারণা করতে? থমকে তাকিয়ে রইল অপু। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অপু ডোর খুলতেই দেখল রোশনি ভাবি দাঁড়িয়ে আছে। কামুক দৃষ্টি নিক্ষেপ করতেই শিউরে উঠল রোশনি ভাবি। আমতা আমতা করে বলল, নয়ন ভাবি আছে ভাইয়া? ভিতরে ঢুকলেন তিনি। ভাবি কোথায়? টুম্পার রুমে। সেদিকে পা বাড়াতেই কোমরের দিকে তাকিয়ে রইল অপু। ভিতরে ঢুকতেই দেখল নয়নতারা শুয়ে আছে। পিঠে হাত রাখলো। ভাবি কেমন আছেন? তাকালো না নয়নতারা। আছি কোনো রকম। নয়নতারার বেজা গলা। ভাবি আপনি কাঁদছেন? না। উঠে বসলো নয়নতারা। মুখ দেখতেই চমকায়। ফিসফিস করে বলল, একটা কথা বলার ছিল ভাবি। কি? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।